So dear students, in the previous class we have completed the simple sentence, and in today's class we will complete the complex sentence. Okay, তো সবার প্রথমে একটা জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দিয়ে আজকে শুরু করব। ফার্স্ট যেটা যে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করব কি করে, যে whether it is a complex sentence or whether it is a simple sentence or whether it is a compound sentence। তো আইডেন্টিফিকেশনের জন্য যেটা আমার সবার প্রথমে লাগবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মানে এখানে থাকবে টু ফাইনাইট ভার্বস। ওকে, ফার্স্ট কি থাকবে না টু ফাইনাইট ভার্বস। সেকেন্ড কি থাকবে 2 নম্বরে, এটা হচ্ছে মেবি it has a linker। লিঙ্কার বলতে পারি, অথবা এটাকে আমরা কি বলতে পারি, লিঙ্কারকে কনজাংশন বলতে পারি। কি বলতে পারি না, কনজাংশন। তো এটাতে একটা কনজাংশন থাকবে বা লিঙ্কার থাকবে। বাট যেটা হচ্ছে ব্যাপার, এখানে 3 নম্বর পয়েন্টে আমরা একটা লিখতে পারি, যেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইট মে নট হ্যাভ আ কনজাংশন। এবারে আমি যেটা পয়েন্টটা বলবো, দেখো সবাই হচ্ছে এই দুটো পয়েন্ট তো সবাই জানে, টু ফাইনাইট ভার্বস, obviously there will be two finite verbs and it has a linker or conjunction, but the most important point is that it may not have a conjunction। এই যে কনসেপ্টটা, some sentence, there are some sentence where there will be no finite linker, but still it will be called a complex sentence। তাহলে সেইগুলো কি জিনিস, সেরকম সেন্টেন্স কেমন না, সেরকম আমি যদি একটা লিখি, দেখো আমি বললাম I have bought mangoes which I have given to my friends। সো স্টুডেন্টস, এই যে সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, আমি লিখেছি আই হ্যাভ বট ম্যাঙ্গোস হুইচ আই হ্যাভ গিভেন টু মাই ফ্রেন্ডস। এখানে যে হুইচটা যদি আমি এটাকে তুলে দিই, অমিট করে দিই, তাই আমি যেটা মুছে দিই, তাও দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মিনিংটা কিন্তু অ্যাজ ইট ইজ কমপ্লেক্স মিন করছে। আই হ্যাভ বট ম্যাঙ্গোস আই হ্যাভ গিভেন টু মাই ফ্রেন্ড। তো এই যে দুটো সেন্টেন্স, এইটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা এটা দেখে ভাববে না, কোনো সময় এটা ভাববে না যে তার সাথে কনজাংশন বা লিঙ্কার মাস্ট থাকতেই হবে। এটা কিন্তু কোনো রুলসের মধ্যে নয়। এটা রুলস অবভিয়াসলি 90% জায়গাতে এটা হয়, কিন্তু সামটাইমস কি হয় যে ওয়েদার যেখানে আমরা কি করি, যে লিঙ্কার নাও থাকতে পারে, যেটাকে বলা হয় যে অমিশন অফ দ্য লিঙ্কার, যেখানে আমরা লিঙ্কারকে অমিট রেখেও কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। তো এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স নয়, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমাকে এইটা খেয়াল রাখতে হবে যে কি করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করব। তাহলে আমাদের সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট হিয়ার টু ফাইনাইট ভার্বস, দুটো ফাইনাইট ভার্বস ইজ ম্যান্ডেটরি। এই জিনিস, এই পয়েন্টটা হচ্ছে ওয়ান এন্ড অনলি পয়েন্ট যার দ্বারা আমরা মানে ক্লজকে চুজ করতে পারবো যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এবার হচ্ছে আমি আর একটা পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যেটা হচ্ছে তোমরা হয়তো জানো, অবভিয়াসলি হয়তো বা নাও জানো, সেটা আমি একটু জাস্ট দেখিয়ে, যেখানে আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। দেখো আমরা তো মেনলি অ্যাপ্লিকেশন করবো, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন পরীক্ষাতে পড়বো বা পরীক্ষাতে আমাদের আসবে, সেখানে অ্যাপ্লিকেশন আসবে। কেউ তো তোমাকে জিজ্ঞাসা করবে না যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লেক্স সেন্টেন্স, দেন রাইট ডাউন এ কমপ্লেক্স সেন্টেন্স, কেউ এটা জিজ্ঞাসা করবে না। তো তোমাকে যেহেতু অ্যাপ্লিকেশন পাঠ করতে হবে, তাই আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা জেনে রাখা বেশি জরুরি। মানে আমরা কিভাবে চুজ করব। ফর এক্সাম্পল দেখো, বললাম আই অ্যাম, ওকে, আদার সেন্টেন্স, আই ক্যান নট go to school
because I am ill. One sentence. And another sentence is I cannot go to school due to my illness. Third sentence, I can't go to school because of my illness. সো স্টুডেন্টস, এখানে একটু ভালো করে একটা জিনিস খেয়াল করো। দেখো, আই ক্যান নট গো টু স্কুল বিকজ আই অ্যাম ইল। এখানে দেখো একটা আছে ক্যান নট গো, এখান থেকে এটা আমরা যদি ধরি এটা একটা ভার্ব, ফার্স্ট আছে মোডাল, দেন মেন ভার্ব, অ্যান্ড আই অ্যাম ইল, এখানে অ্যামটা হচ্ছে আর একটা ভার্ব, তাহলে এটা অবভিয়াসলি একটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স দেখো, আই ক্যান নট গো টু স্কুল ডিউ টু মাই ইলনেস। এখানে দেখো ভালো করে, এই যে ক্যান নট গো এইটা কিন্তু ভার্ব, অবভিয়াসলি ভার্ব, বাট এই যে ডিউ টু মাই ইলনেস, এখানে ইলনেস কিন্তু নাউন, আর মাই হচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এই যে আমি যে সেন্টেন্সটা লিখলাম, তাহলে সেখানে দেখো এটা কিন্তু কমপ্লেক্স নয়, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কারণ একটা ফাইনাইট ভার্ব আছে। আবার নেক্সট সেন্টেন্স দেখো, এখানেও কিন্তু বিকজ আছে, আবার এখানেও কিন্তু বিকজ আছে, বাট এইটা কমপ্লেক্স সেন্টেন্স, বাট এইটা কিন্তু সিম্পল সেন্টেন্স। কারণ এটা কেন সিম্পল সেন্টেন্স? কারণ এই যে বিকজ অফ, এই বিকজ অফটা হচ্ছে একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। সো দ্যাটস ওয়াই এই যে সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি লিখলাম, তাহলে তোমরা ব্লাইন্ডলি এটা কখনোই করবে না এক্সামেতে যে তোমরা বিকজ দেখে নিয়েছো মানেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স, যেটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের এক্সাম হলে থেকে ভুল হয়। যে আমরা কি করি, প্রথমে আমাদের এটা মাথায় থাকে যে কমপ্লেক্স সেন্টেন্স মানেই লিঙ্কার থাকবে বা কনজাংশন থাকবে। আমরা কি করি, এক্সাম হলে গিয়ে দেখলাম যে বিকজ আছে, সো দ্যাটস ওয়াই আমি কি করি, সঙ্গে সঙ্গে বিকজ দেখে তো আমি আর সেন্টেন্স পড়ি না, তারপরে কি আছে আমি আর দেখি না, আমি কি করি সঙ্গে সঙ্গে সেটাকে কমপ্লেক্স করে দিই আমরা, মানে দ্যাট মিনস। তো এই জায়গাটা আমি বোঝাতে চাইছি যে তোমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স করবে সবসময় মনে রাখবে টু ফাইনাইট ভার্বস। দেখো এখানে যদি আমি ফাইনাইট ভার্ব চুজ করি, ক্যান নট গো ওয়ান ফাইনাইট ভার্ব অ্যান্ড দেয়ার is no other finite verb in the sentence, so that's why it is also a simple sentence, it is not a complex sentence. তো এই যে দুটো কনসেপ্ট বললাম, যে লিঙ্কার থাকলেও সেটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স নাও হতে পারে, আর একটা হচ্ছে কি যে লিঙ্কার ছাড়াও কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। তাহলে আমি দুটো পয়েন্ট কি কি লিখবো, তাহলে আমি আরো দুটো পয়েন্ট লিখবো কমপ্লেক্স সেন্টেন্সে। কি কি লিখবো? ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট without conjunction, অথবা যেটাকে তোমরা লিঙ্কার বলো, উইদাউট কনজাংশন a complex sentence can be made. And the next point is that with a linker or conjunction বলতে পারো, এটাকে লিঙ্কার অ্যাকচুয়ালি বলে না বিকজটাকে, বাট দেখতে আমরা লিঙ্কার হিসেবেই পড়ি বিকজকে, তাই না? আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে লিঙ্কারকে বিকজ হিসেবে পড়ি। তো উইথ এ লিঙ্কার আর কনজাংশন আমি ব্র্যাকেটের জন্য বিকজটা লিখে দিচ্ছি, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিকজ ইট মে বি আ সিম্পল সেন্টেন্স, it may be a simple sentence based on structure. এটা মেইনলি কিসের উপর বেস করছে না, স্ট্রাকচারের উপরে বেস করছে। কারণ আমরা দেখলাম যে স্ট্রাকচার অনুযায়ী আমরা কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্স করলাম। ওকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা তাহলে কি করে সিম্পল থেকে কমপ্লেক্সে আলাদা করব না? সিম্পল সেন্টেন্সে ওয়ান ফাইনাইট ভার্ব এন্ড কমপ্লেক্স সেন্টেন্সে টু ফাইনাইট ভার্ব। এবার দেখো আজকে আমি, কারণ আগের দিন যেহেতু আমি সিম্পল সেন্টেন্স পড়িয়েছি অবভিয়াসলি, তো যদি তোমরা কেউ না দেখে দেখো তাহলে সিম্পল সেন্টেন্সের ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তোমার কমপ্লেক্স সেন্টেন্সটা বুঝতে আরো সুবিধা হবে। ওকে, সো আমরা সিম্পল থেকে কমপ্লেক্সকে কি করে ডিফাইন করব এটা আমি বললাম। তারপর আমি যখন কম্পাউন্ড সেন্টেন্স পড়িয়ে দেবো, আমি কিন্তু আরেকটা জিনিসও বলে দেবো যে কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড তিনটাকে ডিফারেন্সিয়েট করবো। তো
তো আজকে আমরা এটা দেখলাম যে সিম্পল থেকে কমপ্লেক্স করে ডিফাইন করব। এবার এই যে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা বানাই কিভাবে? আমি যে এত এই যে কনজাংশন এটা ওটা বলছি, তাহলে কনজাংশন তাহলে আমরা কি করে ইউজ করব, কেন ইউজ করব, কোথায় ইউজ করব, বা কার সাথেই বা ইউজ করব? আমরা কনজাংশন তো যেখানে সেখানে বসাতে পারি না। তো লেটস ক্ল্যারিফাই ইট। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি লাগবে না, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমাদের দুটো ক্লজ লাগে। একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাব ক্লজ। ওকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাব ক্লজ। এই যে প্রিন্সিপাল ক্লজ কিন্তু পুরো ফ্ললেস, মানে এর সাথে যেমন ধরো যদি আমি ধরি যে স্কুলের প্রিন্সিপাল বা ধরো কোনো কলেজের প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল কি থাকে, সে একদম সবার থেকে ডিভাইড, মানে তার রুমও আলাদা, তার কাজও আলাদা, সে জেনারেলি ক্লাস নেয় না স্কুলে বা কলেজে, খুব রেয়ার না হলে ক্লাস নেয় না। তো প্রিন্সিপাল ক্লজ মানে এর সাথে কিছু থাকবে না, এই হচ্ছে আমরা বলবো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সাব ক্লজ এখানে আমরা কি বলবো, ডিপেন্ডেন্ট। কারণ ডিপেন্ডেন্ট আমরা কেন বলবো, এটাকে সোজা করে মনে রাখতে গেলে এরকম মনে রাখবে, প্রিন্সিপাল তো সে হচ্ছে একা, সে সবার থেকে আলাদা থাকে, সে ইন্ডিপেন্ডেন্ট, সে নিজের মতো ডিসিশন নেয়, সে সবকিছু কাজ নিজে একা হ্যান্ডেল করে। আর সাব ক্লজ মানে কি, সাব আমরা ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছি কিছু না কিছু অ্যাটাচ, যেমন ধরো সাবওয়ে মানে কি মেন ওয়ের সাথে অ্যাটাচ, তো মেন ওয়ে না থাকলে সাবওয়ের কোনো মিনিংই নেই, মিনিংলেস, কারণ সাবওয়ে দিয়ে আমরা এসেই মেন ওয়ের সাথে অ্যাটাচ করি। তো সাবওয়ে এখানে সাব ক্লজটা ডিপেন্ডেন্ট, বিকজ ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রিন্সিপাল ক্লজ। উইদাউট দ্য প্রিন্সিপাল ক্লজ there will never be a complete meaning of the sub clause, okay, because it is totally attached to the principal clause. A principal clause is needed to make a meaningful sentence by using a sub clause. So আমাদের সাব ক্লজের পুরো মিনিং করতে গেলে আমাদের প্রিন্সিপাল ক্লজকে লাগবে। ওকে, এবারে তাহলে লিঙ্কারটা আমাদের কার সাথে যোগ থাকে, লিঙ্কার, আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স করি লিঙ্কার কোথায় যোগ থাকে, লিঙ্কার হচ্ছে সাব ক্লজের সাথে থাকে, এখানে লিঙ্কার থাকবে, লিঙ্কার বা যেটাকে আমরা বলি যে কনজাংশন। কি বললাম, যে লিঙ্কার বা কনজাংশন। এই যে লিঙ্কার বা কনজাংশন সেটা সাব ক্লজের সাথে থাকবে। এবার দেখো স্টুডেন্ট, এবারে এইটা হচ্ছে আমাদের ক্লিয়ার হলো। এবারে আমাদের একটা কনফিউশন থাকে যে আমরা যে সাব ক্লজটাকে যে লিঙ্কার দিয়ে লিখবো, সেই লিঙ্কারটা দেখো মানে কনজাংশনটা যেটা আমরা বলি কনজাংশন, তো কনজাংশন মানে আমি কি বললাম, একটা সেন্টেন্স যে কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাব ক্লজ। চলো একটা সেন্টেন্স মেকে লিখি, আই নো দ্যাট হি ইজ ইল, ওয়ান সেন্টেন্স। দেখো এই যে আই নো দ্যাট হি ইজ ইল, তাহলে আমি কি করব, আর হ্যাঁ আরেকটা জিনিস আমি বলে দিই যে ক্লজ করতে গেলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাকচুয়ালি ক্লজ হয়, ক্লজ। তো ক্লজের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব। এইটা হচ্ছে একটা ক্লজ হতে গেলে ম্যান্ডেটরি, থাকতেই হবে, না হলে সেটা ক্লজ হবে না। তাহলে যেহেতু ক্লজ হতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব লাগে, তাহলে আমি এখানে চুজ করব আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, তাহলে এইটা আমি একটা ক্লজ পেয়ে গেলাম। আর দ্যাট হচ্ছে কনজাংশন, হি হচ্ছে সাবজেক্ট, ইল হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে আদার্স, ধরে নাও আদার্স। এখানে যেটা থাকবে আদার্স, আমি বাকিটা আমার দরকার নেই, থাকলে থাকবে না থাকলে নাও থাকতে পারে, আমার মেন দরকার সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। এবার দেখো তুমি বলবে স্যার আমি তো এই যে সেন্টেন্স আমি তো এটা ধরতে পারি, আই নো দ্যাট অবধি এখানে একটা ধরতে পারি, এইটাকে আমি হচ্ছে সাব ক্লজ ধরতে পারি, হি ইজ ইলকে আমি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ধরতে পারি তো, কারণ আমি দ্যাটকে তো যেখানে ইচ্ছে অ্যাড করতে পারি, এদিকেও অ্যাড করতে পারি এদিকেও অ্যাড করতে পারি, তাই না? আবার কেউ কেউ বলবে স্যার আমি এটাও তো করতে পারি, আই নোটাকে একটা আলাদা করলাম আর দ্যাট হি ইজ ইলটাকে একটা আলাদা করলাম। হ্যাঁ করতে পারি, মেবি তোমাদের মনে এই কনফিউশন হতে পারে যে স্যার আমি দ্যাটটাকে এর সাথেই কেন ধরবো, আমি তো দ্যাটটাকে এর সাথেও ধরতে পারি, কারণ লিঙ্কার হলেই হলো, তো লিঙ্কার তো মাঝে বসানো আছে, তো মাঝে বসানো আছে মানে আমি তো এদিকেও ভাবতে পারি আবার এই দিকেও ভাবতে পারি, মানে আই ক্যান ইমাজিন ইন দ্য বোথ সাইড, তাই না? আমি দ্যাটকে দুদিকেই ভাবতে পারি, কিন্তু তাহলে আমি এই দিকে কেন ভাববো এদিকে কেন ভাববো না, এইটা হচ্ছে দিস ইজ দ্য কোশ্চেন। দেখো লিঙ্কারের একটা রুলস আছে, কনজাংশন কোনোদিন সেন্টেন্সের শেষে বসে না। কি বললাম, যে কনজাংশন উইল নেভার বি প্লেসড at the end
অফ আ সেন্টেন্স। যে কনজাংশন কিন্তু কোনোদিন সেন্টেন্সের শেষে বসবে না, তাই আই নো দ্যাট এটা তো আমার ক্রসই হয়ে গেল। তাহলে আমি দ্যাট হি ইজ ইলটা আমি পেলাম যে এইটাই তাহলে আমার কনজাংশন, আর কনজাংশন যার সাথে যোগ থাকবে সেটাই আমার সাব ক্লজ। তাহলে এইটা হয়ে গেল আমার প্রিন্সিপাল ক্লজ। কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর লিঙ্কারের সাথে এটা হয়ে গেল সাব ক্লজ। এইটা হলো আমাদের স্ট্রাকচার। ওকে, আর একটা জিনিস তোমাদের আমি বলে দেবো, দেখো যেটা আমি বলার জন্য মেনলি এটা লিখলাম। দেখো এই যে আমরা কনজাংশন কোথায় বোঝাবো, তোমাদের এটা মাথায় আসতে পারে যে স্যার তাহলে এই যে কনজাংশন, এই কনজাংশনটা কি মাঝেই বসবে, মিডিলে, ইন দ্য মিডিল প্লেস? নো, এর রুলস হচ্ছে যে দ্য কনজাংশন ক্যান বি প্লেসড at the beginning and in the middle of a sentence. In the middle of a sentence मतलब the conjunction can be placed at the beginning, প্রথমেও বসতে পারে কনজাংশন, and the middle এবং মাঝেও বসতে পারে। তো প্রথমে বসলে কি হবে, আমি যদি এই সেম সেন্টেন্স কে আই নো দ্যাট হি ইজ ইল এটা তুমি প্রথমে বসাই, তাহলে আমি কেমন লিখবো? দ্যাট হি ইজ ইল কমা দিয়ে ইজ নোন টু অল, সবাই জানে। তাহলে দেখো স্টুডেন্ট, এই যে দ্যাট হি ইজ ইল, এখানে দেখো দ্যাট কনজাংশনটা সেন্টেন্সের প্রথমে বসেছে, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট দিয়ে আছে। ওকে, ভালো করে জিনিসটা বোঝো, কনজাংশন প্রথমেও বসতে পারে, মাঝেও বসতে পারে। ওকে, কনজাংশনের সাথে কোনো সম্পর্ক নেই, কনজাংশন কিন্তু শেষে বসবে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কনজাংশন বসবে না, মিডিলেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। এই সেন্টেন্সটা দেখো দ্যাট হি ইজ ইল, এখানে কিন্তু প্রথমেই আছে কনজাংশন, তারপরে আছে প্রিন্সিপাল ক্লজ। এবারে তুমি বলবে, আমি যদি তোমাকে বলি এই যে যখন আমরা প্রথমে যদি আমরা কনজাংশন লিখি তারপরে কিন্তু একটা অবশ্যই কমা দিতে হয়, কারণ নাহলে প্রিন্সিপাল ক্লজের সাথে সাব ক্লজটাকে আমরা ডিফাইন করতে পারি না। ওকে, তাই এখানে কনজাংশন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স, তারপরে এখানে কি আছে ইজ নোন টু অল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এইটা হয়ে গেল কি না, এটা হয়ে গেল সাব ক্লজ, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, এটা হয়ে গেল সাব ক্লজ। ওকে, সো দ্যাটস ইট। এবার দেখো আরেকটা পয়েন্ট তোমাদের আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। দেখো কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে তো আমরা নাউন ক্লজ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তো পড়বোই অবশ্যই। তো আগে জাস্ট কমপ্লেক্স সেন্টেন্সের আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বলে দিই, ঠিক আছে? এবারে এই যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা তো মোটামুটির উপর একটা আইডিয়া পেলাম যে কমপ্লেক্স সেন্টেন্স মানে টু ফাইনাইট ভার্বস, যেখানে একটা কনজাংশন থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাব ক্লজ থাকবে। ওকে, এইটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো, এবারে এই যে প্রিন্সিপাল ক্লজ আর সাব ক্লজ যেটা আমি লিখলাম, ঠিক আছে, এবারে যে প্রিন্সিপাল ক্লজ সাব ক্লজের যে কনসেপ্টটা, সেইটা তাহলে সাব ক্লজের স্ট্রাকচার কি কি হতে পারে? দেখো, দ্য স্ট্রাকচার অফ সাব ক্লজ, প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচার তো সেমই, সাবজেক্ট এন্ড ভার্ব। তো সাব ক্লজের স্ট্রাকচার কি কি হতে পারে? দেখো, সামটাইমস যে তুমি লিঙ্কার প্লাস, দেখো এখানে বলে দিই তারপরে বলছি। দেখো, সাব ক্লজের স্ট্রাকচার হতে পারে লিঙ্কার, বা যেটাকে আমরা কনজাংশন বলি, কনজাংশনও লিখতে পারি। আমি তোমাদের একদিন বলে দেবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিঙ্কার অ্যান্ড দ্য কনজাংশন, এটা কিন্তু ডিফারেন্স রয়েছে, তাই আমরা লিঙ্কারও লিখতে পারি। মানে কনজাংশন মানে হচ্ছে কয়েকটা, বাট লিঙ্কার আমরা যাকে ইচ্ছা লিঙ্কার হিসেবে ইউজ করতে পারি, আমরা কোনো প্রিপোজিশনকেও লিঙ্কার হিসেবে ইউজ করতে পারি, তাই না? তো লিঙ্কারটা হচ্ছে অনেক বড় জিনিস, কনজাংশনটা মোটামুটির উপর বেশিরভাগই কনজাংশনের মধ্যে পড়ে যায় লিঙ্কারে, তা বাদে এক্সট্রা কিছু আছে, ওগুলো পরে কোনোদিন বলবো, ঠিক আছে? ওগুলো তোমাদের অতটা লাগবে না। তো লিঙ্কারের পরে কি বসতে পারে? প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা একটা সাব ক্লজের স্ট্রাকচার হতে পারে। আর একটা সাব ক্লজের স্ট্রাকচার দেখো, লিঙ্কার প্লাস ভার্ব, এটাও কিন্তু সাব ক্লজের স্ট্রাকচার। এবার তুমি বলবে যে স্যার এই যে আপনি লিখলেন লিঙ্কার প্লাস ভার্ব, তাহলে আপনি বললেন যে সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, এস প্লাস ভি লাগবে একটা ক্লজ হতে, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব তো লাগবে একটা ক্লজ হতে। তাহলে যদি একটা ক্লজ হতে একটা সাবজেক্ট প্লাস ভার্ব লাগে, তাহলে আমি কি করে লিখলাম যে লিঙ্কার প্লাস ভার্ব সাব ক্লজ হতে পারে? কারণ সামটাইমস এই লিঙ্কারটাই হচ্ছে কি হয়ে যায়, এই লিঙ্কারটাই হচ্ছে সাবজেক্টের কাজ করে। দ্যাট মিনস এই লিঙ্কারটাই লিঙ্কার প্লাস সাবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস লিঙ্কার একসাথে কাজ করে। তার এক্সাম্পলটা আমি একটা দেখে নেব কেমন আছে। দেখো, তোরা বললাম যে আই নো
রাম হু ইজ আ গুড বয়, হু ইজ আ গুড বয়। এই যে সেন্টেন্স দিলাম দেখো, তাহলে আই নো রাম এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এই দেখো হু এর পরে আমি ডিরেক্ট ভার্ব লিখে দিয়েছি, তাহলে লিঙ্কার প্লাস ভার্ব। তারপরে তো কিছু নেই, তারপরে যেটা সেটা আছে। তাহলে লিঙ্কার প্লাস ভার্ব কেন হচ্ছে, কারণ ওই হুটাই হচ্ছে কি রাম। তাহলে রাম যেহেতু হু, তাই এর পরিবর্তে আমি হু মানেই রাম, আর হু মানে লিঙ্কারও, তাই লিঙ্কার প্লাস সাবজেক্ট এখানে একসাথে হচ্ছে, তাই এরপরে ডিরেক্ট ভার্ব বসে গেছে। এবং এই যে হু ইজ এ গুড বয়, এখানে আমি এই যে লিঙ্কারটা এখানে অমিট করতে পারবো না, বাট এরপরে যদি আমার সাবজেক্ট থাকতো তাহলে কিন্তু আমরা ওই লিঙ্কারটাকে অমিট করতে পারতাম। যেটা আমি আগে ভিডিওর প্রথমেই বললাম না, যে আমরা কোনো কোনো এরকম সাবঅর্ডিনেট ক্লজ পাই বা অ্যাডজেক্টিভ ক্লজ পাই যেখানে লিঙ্কার নাও থাকতে পারে। তো তার এক্সাম্পলটা হচ্ছে যদি লিঙ্কারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আলাদা করে থাকে, তাহলে সেই লিঙ্কারটাকে কিন্তু আমরা তুলতে পারি, অমিট করতে পারি। বাট যদি লিঙ্কারের পরে ডিরেক্ট ভার্ব থাকে তাহলে কিন্তু ওই লিঙ্কারটাকে আমরা তুলতে পারবো না, অমিট করতে পারবো না, দিলে ওর মিনিং চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হয়ে গেল টোটাল কমপ্লেক্স সেন্টেন্সের কনসেপ্ট। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে আমাদের তিনটে ক্লজের উপর ডিপেন্ড। সেই তিনটে ক্লজ কি কি না, 3 ক্লজেস, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এই তিনটে ক্লজের উপর ডিপেন্ডেন্ট। তো আজকে আমি টোটাল কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা বললাম। আশা করছি তোমরা কমপ্লেক্স সেন্টেন্স চুজ করতে প্রবলেম হবে না। যতগুলো জায়গায় ডাউট থাকে আমাদের মেনলি এক্সাম হলেতে গিয়ে, সেই প্রত্যেকটা জায়গা আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। যে এবং আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো, পয়েন্টগুলো আমি এখানে লিখে দিয়েছিলাম। তো মানে পয়েন্টগুলো তোমরা কাজ করবে, খাতায় নোট ডাউন করে নেবে, দিলে পরে পড়তে তোমাদের সুবিধা হবে। ওকে, এবং আমি কি কি বললাম তাহলে, দুটো ফাইনাইট ভার্ব থাকবে, লিঙ্কার থাকতেও পারে নাও থাকতে পারে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং 2 ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, আর সামটাইমস লিঙ্কার থাকলেও হয় না, কারণ একটা ফাইনাইট ভার্ব থাকে, তারও এক্সাম্পল আমি এখানে দিয়েছিলাম। ওকে, সো এটাই আপাতত কমপ্লেক্স সেন্টেন্সের, এর বাইরে এক্সট্রা কিছুই নেই তোমাদের। এর পরের দিন আমি তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা কমপ্লিট করব, তারপরে আমি ক্লজে যাব, নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ, কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার করি তিনটা ক্লজ দিয়ে, সেগুলো আমি পরে নেক্সট ভিডিওতে আমি ডিসকাশন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।